সংস্কারের আলোচনা চলছিল তখন থেকেই বিএনপির বিভিন্ন মাধ্যমের বলাতে আমরা এই সংস্কার বিষয়টা তখন থেকেই শুনছিলাম যে এখন যা হচ্ছে হোক কোর্টের মাধ্যমে পরে আমরা অন্যরকম কিছু করবো। এই সংখ্যাটা আজকে যেটা হয়েছে বা যেটা হচ্ছে আদালত মাননীয় আদালতের মাধ্যমে সেটা সেই সংখ্যাটা আগে থেকেই ছিল, আগে থেকেই এসেছে এবং এটা খুব স্পষ্টভাবেই আসলে বোঝা যায় যে কারা এটা করাচ্ছে। আমরা বললেন যে আমরা দেখেছি যে বিভিন্ন সময় জনগণের জনবিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেক্ষেত্রে আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় এবং জনগণকে আদালতের বিরুদ্ধে দাঁড় করে দেওয়া হয়। আমাদেরকে গণঅভ্যুত্থানের পূর্বে কোটা সংস্কার আন্দোলন যখন আমরা শুরু করি সেটাও ওই প্রেক্ষাপটের মধ্য দিয়েই হয়েছিল। আমরা আজকে দেখলাম যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে তিনি জেনেছেন যে আদালতে শুনানি হচ্ছে হবে, তো ওনার জানার মধ্যে এক ধরনের সন্দেহের উদ্রেক করে আসলে উনি জেনেছেন নাকি ওনারাই করিয়েছেন। যেহেতু আমরা দেখলাম যে বিএনপির যারা লয়ার হিসেবে পরিচিত তারাই সেখানে সাবমিশন দিয়েছেন, তারাই সেখানে জুলাই সনদের বিরুদ্ধে সেখানে কথা বলেছেন। তো আমরা মনে করছি যে বিএনপি এক ধরনের ষড়যন্ত্রমূলক ভাবে জুলাই সনদকে প্রস্তাবিত করার জন্য এবং জুলাই সনদে যে বিষয়গুলো আছে সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে এক ধরনের স্বেচ্ছাচারিতা করার জন্য এই বিষয়টাকে প্রস্তাবিত করার জন্য আদালতে গিয়েছেন এবং এক ধরনের ডুয়েল গেম তারা খেলছেন এবং এর মধ্যে থেকে তারা সিলেক্টিভ সংস্কারের বিষয়ে কথা বলছেন। আমরা দেখছি যে সংসদের ডেপুটি স্পিকারের বিষয়ে কথা বলছেন, অথচ ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্য হয়েছিল যে সবগুলো বিষয়ে আমরা একটা জায়গায় এসেছিলাম এবং সেটা গণভোটের মাধ্যমে জনগণের লেজিটিমেসি নেওয়া হয়েছিল সেটার পক্ষে। কিন্তু এখন এক ধরনের সাফল্য খেলার মধ্যে পিক এন্ড চুজ করা হচ্ছে যে এটা সম্ভব আমরা করছি এবং আমরা এখানে উদারতা দেখাচ্ছি, একদম উদারতা দেখানোর মতো পপুলিস্ট কার্যক্রম হচ্ছে বলে আমরা মনে করি। জুলাই সনদ জনগণের জনরায়ের প্রেক্ষিতে হ্যাঁ ভোট বিজয়ী হওয়ার মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এখন এই সরকারের জন্য বাধ্যতামূলক এবং যদি মাননীয় আদালতে এই জিনিসটা চ্যালেঞ্জ করার মাধ্যমে বিএনপি নিজের সরকারকেই চ্যালেঞ্জ করলো বলে আমরা মনে করছি, কারণ এই একই সনদের ভিত্তিতে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সংবিধান ভিত্তিতে নির্বাচন হলে আর এখনো অধিবেশনের আরো কিছুদিন সময় বাকি আছে। আমরা আহ্বান জানাবো যে সরকারি দলের সংসদ সদস্য যারা আছেন আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিন এবং যে এই শপথটা যদি আপনারা না নেন তাহলে যে আদেশের ভিত্তিতে নির্বাচন হয়েছে সেই আদেশের লঙ্ঘন হয় এবং এর মধ্যে দিয়ে একটা বড় আইনি জটিলতা তৈরি হয় এবং এই জটিলতা কোথায় গিয়ে ঠেকবে সেটা এখনো আসলে পরিষ্কার না। আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক এবং নিষ্কণ্টক গণতান্ত্রিক উত্তরণ এবং যাত্রা চাই আগামী বাংলাদেশে, সেটা করার জন্য আমাদেরকেও সহযোগিতা করতে হবে, সরকারকেও সরকারি দলকেও সেক্ষেত্রে এগিয়ে আসতে হবে। আমরা দেখছি যে শুধুমাত্র এই যে আদালতে যাওয়া এবং সিলেক্টিভ সংস্কার করা এবং সংস্কারটাকে সংবিধান সংস্কারটাকে এক ধরনের সংশোধনের মধ্যে নিয়ে আসার মাধ্যমে ৭২ সংবিধানকে রক্ষা করার এক ধরনের যে পায়তারা সেটা আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে দেখে আসছিলাম, সেটা ধারাবাহিকতাতেই বর্তমান সরকার রক্ষা করছেন এবং তারা এই সংস্কার প্রক্রিয়াটাকে এক ধরনের পুনর্লিখনের জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়ে এক ধরনের আবার আরেক ধরনের সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে সংবিধান বারবার কাটাছেড়া হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কাটাছেড়া হয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যেই বর্তমান সরকার আবার ঢুকে যাচ্ছে এবং তারা সিলেক্টিভ এবং তাদের যেগুলো পছন্দ ওই সংস্কারগুলো করার মধ্য দিয়ে আবার সংবিধানের কাটাছেড়া করার দিয়ে গিয়েছে, যেখানে আমরা একটা সুন্দর পুনর্লিখিত সংবিধানে পৌঁছাতে পারতাম এই জুলাই সনদের ভিত্তিতে। এবং আমরা খুবই দুঃখের সাথে বলতে হয় যে বেগম খালেদা জিয়া একবার জনসভায় বলেছিলেন এই সংবিধান জনগণের সরকার গঠিত হলে ছুড়ে ফেলা হবে, কিন্তু আমরা দেখলাম যে তার ছেলে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, তার দল আজকে সরকার গঠন করেছে, কিন্তু তারা এই সংবিধান ছুড়ে ফেলার সাহস করতে পারছে না, বরং এই সংবিধানকে রক্ষা করছেন। তো আমরা আমাদের জায়গা থেকে তাহলে বলতে চাই বেগম খালেদা জিয়ার কথা অনুযায়ী বাংলাদেশ এখনো জনগণের সরকার পায় নাই এবং আমরা আমাদের দিক থেকে আমরা কমিটমেন্ট দিতে চাই যে যেদিন আমাদের সরকার গঠিত হবে, যেদিন প্রকৃত জনগণের সরকার গঠিত হবে, সেদিন এই সংবিধান ছুড়ে ফেলা হবে এবং আমরা এই গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের মানুষের যে দীর্ঘ লড়াই একটা কাঠামোগত জায়গায় বাংলাদেশকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য
সংস্কারের মাধ্যমে সেটা বাস্তবায়নের জন্য আমাদের লড়াই সামনের দিনে চালিয়ে যাব এবং আমাদের এই উদ্দেশ্যে আমাদের যে একটা উচ্চ পর্যায়ের সংস্কার বাস্তবায়ন কমিটিও করা হয়েছে এবং আমাদের দিক থেকে আরেকটা দাবি আমরা করেছি যে বিভিন্ন কারণ বিভিন্ন অজুহাত দেখিয়ে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে স্থিতিশীলতার কথা বলে শেখ হাসিনার উচ্ছিষ্ট রাষ্ট্রপতিকে বিগত সময়ে রেখে দেওয়া হয়েছে এবং এক ধরনের রাজনৈতিক চাপ আমরা দেখেছি যে রাষ্ট্রপতির একটা বক্তব্যে আমরা দেখলাম যে সেখানে তিনি স্পষ্টই বলছেন যে যখন তাকে অবসরের প্রক্রিয়া শুরু হয় তখন বিএনপির উচ্চ পর্যায় থেকে তাকে রক্ষা করা হয়েছে। তো হাসিনার যিনি একটা বক্তব্য বলেছিলেন যে পায়ের ধুলা তিনি পাচ্ছিলেন না, হাসিনার পায়ের ধুলা পাওয়া ব্যক্তিকে এখন বিএনপি তাদের রাষ্ট্রনায়ক হিসেবে যদি রাখে এবং এই সরকার যদি রাখে এবং এই সংসদ সদস্যরা যদি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে এটা অত্যন্ত লজ্জাজনক হবে। আমরা বিশ্বাস করি এই সংসদে যারা গিয়েছেন যে দল থেকে গিয়েছেন এর অধিকাংশ ব্যক্তিত্বই ব্যক্তিগতভাবে দলীয়ভাবে রাজনৈতিকভাবে দলীয় গণতন্ত্রের পক্ষে ছিলেন, যার যার জায়গা থেকে তখন এগিয়ে এসেছিলেন, রাজপথে ছিলেন। আপনাদের এই সংসদের পবিত্রতা রক্ষার জন্যই আপনাদের এই সংসদ সদস্য হিসেবে প্রথম অধিবেশনেই আমরা মনে করি যে রাষ্ট্রপতিকে অভিশংসন করার প্রক্রিয়া শুরু করতে হবে এবং কোনোভাবেই এই সংসদ রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু হতে পারে না এবং যদি তা শুরু হয় আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা সকলে 300 জনের 300 জন সংসদ সদস্যকে প্রশ্নবিদ্ধ করব এবং 300 জন সংসদ সদস্যকে এটার জবাব দিতে হবে এবং আমাদের সংসদ সদস্যরা সেখানে তাদের বক্তব্য রাখবেন এবং আমরা প্রত্যাশা করব যে আপনারা যারা জনগণের রায় নিয়ে নির্বাচিত হয়েছেন তারা এই ফ্যাসিবাদের সর্বশেষ উচ্ছিষ্ট রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের প্রথম অধিবেশন শুরু করার মধ্য দিয়ে কলঙ্কিত হবেন না। আপনাদের সকলকে আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ।